বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে বাড়িতে সবাইকে নিয়ে সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি নতুন একটা অধ্যায় শুরু করব, আর সেই অধ্যায়টি ছিল মানব শারীরতত্ত্ব হতে অষ্টম অধ্যায়, অর্থাৎ নিয়ন্ত্রণ ও সমন্বয় ও নিয়ন্ত্রণ, অর্থাৎ হিউম্যান ফিজিওলজি হতে কন্ট্রোল, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবদেহের প্রতিটা টপিকই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই অধ্যায়ের আসলে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে যে চোখ এবং কান, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং এই যে অঙ্গগুলো নিয়ন্ত্রণ করে যে গুরুত্বপূর্ণ একটি একক আছে সেটি সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে আমি শুরু করছি। যেহেতু এটা প্রথম ক্লাস, তাই আমি এখানে হচ্ছে যে মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণটা কি সেটা দিয়েই শুরু করি। তো শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে আমাদের দেহে একটা পঞ্চ ইন্দ্রিয় আছে। কি কি আছে? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি করি? বাইরের এবং ভিতরের অনুভূতিগুলো আমরা বুঝতে পারি, খুব সহজে বুঝতে পারি। তো এখন দেখো, এই পাঁচটা যে ইন্দ্রিয় আছে, তোমাদের এই অধ্যায়ে আমি দুটা ইন্দ্রিয়র উপর আলোচনা করব। একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে কান। এই পঞ্চ ইন্দ্রিয়র যে অনুভূতিগুলো যে এককের মাধ্যমে আমাদের বাহিরের এবং ভিতরের অনুভূতিগুলোর সমন্বয়ে যে কাজ করছে, সেই এককটা হচ্ছে নিউরন। আমি সেই নিউরনের গঠন, তোমরা যদিও 9-10-এ পড়ে আসছো, আমি সংক্ষিপ্ত আকারে নিউরনটা নিয়ে আলোচনা করব, আর নিউরনের বিভিন্ন প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব আজকে। তাহলে শিক্ষার্থীরা, এখন তোমরা বলো তো যে অধ্যায়টার প্রত্যেকটি অধ্যায়ের নাম দেখেই কিন্তু মানে বোঝা যায় যে অধ্যায়টি কী হতে পারে ভিতরে বিষয়বস্তু। ঠিক তেমনই দেখো, সমন্বয় ও নিয়ন্ত্রণ কি বলা হচ্ছে? মানব শারীরতত্ত্ব, অর্থাৎ আমাদের দেহের মধ্যে কি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কিভাবে সমন্বয় হচ্ছে, এবং আমাদের দেহটাকে কিভাবে সমন্বয়ের মাধ্যমে আমাদের দেহটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, তাই কিন্তু এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে কনফার্ম করো যে অতিরিক্ত সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আর আমার কথাগুলো স্পষ্ট কিনা এবং লেখাটা স্পষ্ট কিনা, তারপরে আমি আজকের মূল টপিকে চলে যাব। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে কমেন্ট বক্সে সেটা লিখে দেখাও, লিখে আমাকে জানাও, আর তারপরে আমি দেখে নিব, তারপরে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো এখন দেখো শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে এই যে সমন্বয়ের কথাটা আমি বলছি, সমন্বয়টা আসলে কি? অর্থাৎ আমাদের যে জীবদেহটা আছে, জীবদেহের ভিতরে এবং বাহিরে আমাদের জীবদেহের, শিক্ষার্থীরা তোমরা আমাকে জানাও দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আমাকে একটু জানালে ভালো হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে শুনো যে আমি কি বলছি, যে আসলে সমন্বয় বা উদ্দীপনাটাকে আমাদের জানতে হবে। উদ্দীপনা, হ্যাঁ, উদ্দীপনা, সংবেদন, অথবা আমাদের আরও কিছু আমাদের জিনিস জানতে হবে। যে উদ্দীপনা অর্থাৎ উদ্দীপনাটা কি? উদ্দীপনা অথবা আমরা এটাকে কি বলি? আমরা এটা বলি সেন্সিটিভিটি। শিক্ষার্থীরা, তোমরা লিখে ফেলো সেন্সিটিভিটি। তো শিক্ষার্থীরা, তোমরা এখন দেখো সেন্সিটিভিটি, বুঝতেই পারছো সেন্সিটিভিটি কি বা উদ্দীপনা কি? সেন্সিটিভিটি কি বা উদ্দীপনা কি? তো এখন শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আমাদের যে দেহের ভিতরে এবং বাইরে, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি, তোমরা যদি একটু খেয়াল করো, একটু লক্ষ্য করো, তাহলে কথাগুলো বুঝতে পারবে। দেখো শিক্ষার্থীরা, সেন্সিটিভিটি কি? এই যে শীতকাল আছে,
আসতেছে, আরও আসবে সামনে, হয়তো অনেক শীতকাল পড়বে, তখন কি আমরা সেই গরমকালে যে পোশাক আশাকগুলো পরি সেটা কি আমরা পরবো? নিশ্চয়ই পরবো না। কারণ মানে আমাদের পরিবেশটাই, অর্থাৎ আমাদের ভিতরে যে অনুভূতি সেটাই কিন্তু আমাকে জাগ্রত করবে যে এই পরিবেশে আমি পড়তে পারবো না। কারণ আমার যে বাইরের পরিবেশের যে অনুভূতিটা, আমাদের দেহের ভিতরে যে কোষগুলা, যে কোষের মধ্যে যে এক ধরনের অনুভূতি, প্রধান অঙ্গটা যে নিউরন, সে কিন্তু এটাকে ধারণ করছে এবং করে আমাদের মস্তিষ্কে কিন্তু সেটা প্রেরণ করছে। তো সেখানে কি সেই উদ্দীপনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই পরিবেশে আমাদের কী পড়া উচিত। এই যে অনুভূতিটা, বাইরের অনুভূতিটাকে ভিতরে নিয়ে সেটাকে অনুভূতিটা উপলব্ধি করা, সেটা কিন্তু সেন্সিটিভিটি। তাছাড়া দেখো, যখন প্রচণ্ড গরম পড়ে তখনও কিন্তু আমরা সেই গরম পরিবেশের সাথে মিলে আবার একটা সেরকম পোশাক আশাক পরি। শিক্ষার্থীরা, আমি যদি আরও উদাহরণ দিই, দেখো আমরা যখন খাবার খাই তখন আমরা কি করি? খাবারটাকে প্রথমে দেখি, অর্থাৎ আমাদের চোখ দিয়ে আমরা খাবারটা দেখি, পাশাপাশি কি হয়, নাকে আমাদের ঘ্রাণটা চলে আসে বা আমরা নাক দিয়ে ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করি। তারপরে কি হচ্ছে, সেই অনুভূতিগুলো কিন্তু আমাদের জাগ্রত হচ্ছে। খাবারটা মুখে দেওয়ার পরে জিহ্বা সেটা স্বাদ গ্রহণ করছে এবং মুখের ভিতরে যে বিভিন্ন পেশি আছে, দাঁত আছে এবং সেই মাধ্যমে সেটা পিষ্ট হচ্ছে, পাশাপাশি লালা গ্রন্থি থেকে লালাটা এসে মিশ্রিত হচ্ছে, ফলে খাবারটা আরও কি হচ্ছে, নরম এবং গ্রহণ উপযোগী হচ্ছে। পরবর্তীতে কি হয়, সেটা গলাধকরণের মাধ্যমে সেটা নেমে আসে আমাদের পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পরে সেখানে আবার কি হচ্ছে, সেখানে সেই খাবারটা আবার নানান সেখানে বিক্রিয়া হচ্ছে, বিভিন্ন এনজাইমের সাহায্যে সেখানে বিক্রিয়া হয়, সেটা আরও মলায়ন হচ্ছে, হ্যাঁ, কাই তৈরি হচ্ছে, কাইম একটা তৈরি হচ্ছে। এইভাবে করে পরবর্তীতে সেটা যে খাবারের যে মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হলো সেটা আমাদের দেহে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং যে অপাচ্য অংশ, যেটা বর্জ্য, সেটা আমাদের দেহ থেকে দ্রুত নিষ্কাশন করা প্রয়োজন, সেটা সময় মতো দেহ থেকে বের হচ্ছে। এই যে এটা তো কোনো রকমে কেউ কাউকে হেল্প করছে না, অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটা কী করছে, তার মানে সেই সংবেদনশীল কারণে, সেই যে সেন্সিটিভিটির কারণেই কিন্তু জানে যে কোনটার পরে কোনটা করতে হবে, সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আর সেটাই হচ্ছে গিয়ে এখানে এই যে সমন্বয়, সেটাই হচ্ছে সমন্বয়। তারপরে দেখো, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। এখন যদি আমি বলি, আমরা যখন বসি অথবা উঠে দাঁড়াই অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন কিন্তু আমাদের শরীরের একটা নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ আমাদের একটা পা যখন সামনে এগোচ্ছে তখন কিন্তু আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত, তার সাথে মিল রেখে হাতেরও একটা নিয়ন্ত্রণ হচ্ছে এবং আমাদের গলা থেকে পা, মানে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গেরই সেরকম সেই নিয়ন্ত্রণ থাকছে বলে কিন্তু আমরা হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছি না। এইটাই হচ্ছে কি, আমাদের একটা কাজ করতে গেলেও আমাদের একটা নিয়ন্ত্রণে থাকছে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ। যদি নিয়ন্ত্রণ না থাকতো তাহলে কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়িয়ে দৌড়ানো বা হাঁটা কোনোটাই আমাদের পক্ষে সম্ভব হতো না। সেটাই হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তাহলে সমন্বয় ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না। তার একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা যখন খাবার খাই, প্রত্যেকটা খাবার গ্রহণের সেই চোখ থেকে দেখা থেকে শুরু করে হাত দিয়ে মুখে খাবারটা প্রবেশ করানো এবং পরবর্তী পর্যায়ে আমাদের মুখের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো, বিভিন্ন স্নায়ুগুলো, বিভিন্ন পেশিগুলো এবং দাঁত এবং পাশাপাশি লালা গ্রন্থি থেকে লালাই সেইভাবে যে পিচ্ছিল করছে, খাবারটা গলা দখল উপযোগী করছে, এগুলো সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের প্রধান এককই হচ্ছে কি, নিউরন। আমরা জানি যে কি নিউরন। এখন আমি যদি বলি তাহলে কি হচ্ছে যে, আমি আবারও বলছি যে তাহলে উদ্দীপনাটা কি, অর্থাৎ জীবদেহের ভিতরে এবং বাহিরেই কিন্তু, যদি জীবদেহের ভিতরে এবং বাহিরের মধ্যে নিয়ন্ত্রণ না থাকতো তাহলে সেটা হতো না। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এখানে আমরা বলতে পারি উদ্দীপনাটা হচ্ছে ভিতরে বাহিরে সংঘটিত যে কোনো পরিবর্তন শনাক্তকরণ এবং সাড়া দান করে। যে কোনো পরিবর্তনটা কি, আমি তোমাদেরকে কি বলেছি, পরিবর্তনটা কি? এই যে বললাম যে গরম গিয়ে
এখন আবার শীতকাল আসছে, এটা একটা পরিবর্তন। তাহলে এই যে পরিবর্তনের প্রতি যে সাড়া দেওয়াটা, সেটাকে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ এই যে এটাকে গ্রহণযোগ্য করা এবং সাড়া দেওয়ার উপযোগী হওয়াটাই হচ্ছে উদ্দীপনা। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। কিন্তু এই উদ্দীপনা গ্রহণের অঙ্গটি কী, তাহলে সেটা আমরা কী বলতে পারি? তো এই অঙ্গটি হচ্ছে অর্থাৎ রিসেপ্টরটা কী, তাহলে তোমরা জেনে রাখো রিসেপ্টর, হ্যাঁ, এইটা হচ্ছে রিসেপ্টর হলো অঙ্গ, অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট অঙ্গ প্রয়োজন আছে। তাহলে রিসেপ্টর কি, অর্থাৎ উদ্দীপনার অঙ্গটাই হচ্ছে রিসেপ্টর। তাহলে আমরা কি বলবো? রিসেপ্টরটা হচ্ছে কি, যে আমরা বলতে পারবো যে উদ্দীপনার গ্রহণ অঙ্গটি হচ্ছে রিসেপ্টর, উদ্দীপনা গ্রহণ অঙ্গটি হচ্ছে রিসেপ্টর। তাহলে আমরা ধীরে ধীরে সামনে এগোচ্ছি শিক্ষার্থীরা। এখন দেখো, সমন্বয় বলেছি, কোঅর্ডিনেশনটা বললাম তোমাদেরকে, কিভাবে এই কোঅর্ডিনেশনটা হচ্ছে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, কন্ট্রোলটা কিভাবে হচ্ছে সেটাও বুঝিয়েছি। এখন দেখো, এই সমন্বয়কারী অঙ্গটা আমাদের দুই ধরনের। তাহলে এই সমন্বয়কারী অঙ্গ হচ্ছে দুই ধরনের। আমাদের দেহে যে সমন্বয় হচ্ছে, সে সমন্বয়কারী অঙ্গ, লিখে ফেলো তাড়াতাড়ি, অঙ্গ হচ্ছে দুই ধরনের। তাহলে আমরা দেখে নিই কী কী সমন্বয়কারী অঙ্গ আছে। আমাদের দেহে দুই ধরনের সমন্বয়কারী অঙ্গ আছে। তো শিক্ষার্থীরা, একটি হচ্ছে ভৌত সমন্বয়কারী অঙ্গ, আর একটি হচ্ছে যেটা নাকি স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে, ভৌত সমন্বয়কারী অঙ্গ। ভৌত সমন্বয়কারী অঙ্গ। আরেকটি হচ্ছে শিক্ষার্থীরা, আরেকটি কি হবে শিক্ষার্থীরা? আরেকটি হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী অঙ্গ। তাহলে আমরা জানতে পারলাম দুই ধরনের অঙ্গ আছে, রাসায়নিক সমন্বয়কারী অঙ্গ। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা কি জানি যে এই যে ভৌত সমন্বয়কারী অঙ্গ সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে, আর অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে ঘটে হচ্ছে, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে, স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে, এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে এই ভৌত সমন্বয়কারী অঙ্গের ঘটে। অর্থাৎ আমরা জানি যে প্রাণীদেহে যে দুটি সমন্বয়কারী অঙ্গ আছে, একটি ভৌত সমন্বয়কারী অঙ্গ যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটবে, আর এটা হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী অঙ্গ যেটা অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে ঘটে, অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমেই সেটা ঘটবে। তাহলে আমরা বলতে পারি আরেকটি কি হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী অঙ্গ, যেটা হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে ঘটে, অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে ঘটে। তন্ত্রের মাধ্যমে ঘটে। আচ্ছা শিক্ষা, তাহলে এইটুকু থেকে তোমরা কি বুঝতে পারলে? আমি আবারও বলছি, সমন্বয়কারী অঙ্গের কথা আমি তোমাদেরকে একটু আগে উদাহরণ দিয়ে বুঝালাম। এখন দেখো, এই সমন্বয়কারী অঙ্গটি দুই ধরনের। একটি হচ্ছে ভৌত সমন্বয়কারী অঙ্গ, যেটা অর্থাৎ আমাদের দেহের যে বিভিন্ন স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমন্বয়কারী অঙ্গের কাজগুলো সম্পন্ন হয়। আরেকটা হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী অঙ্গ, অর্থাৎ সেই সমন্বয়কারী অঙ্গগুলোকে অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে এই রাসায়নিক সমন্বয়কারী অঙ্গগুলো পরিবর্তন ঘটে। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, এখন সংঘটিত হবে এইটার মাধ্যমে। এখন আমি যদি আরও কিছু তোমাদেরকে বুঝাই, তাহলে দেখো স্নায়ুতন্ত্রটা কি। এখন আমরা ধীরে ধীরে আসছি স্নায়ুতন্ত্রের মধ্যে। এখন তাহলে স্নায়ুতন্ত্রটা কি তোমরা অবশ্যই জানো, স্নায়ুতন্ত্র ব্যাপারটা। এই স্নায়ুতন্ত্রটা কি, অর্থাৎ স্নায়ুতন্ত্র ক্ষুদ্রতম একক তো তোমরা জানো যে নিউরন। তাহলে স্নায়ুতন্ত্রটা কি? আমরা আরেকটা প্রশ্ন লিখতে পারি, স্নায়ুতন্ত্র কি? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, স্নায়ুতন্ত্রটা আমরা সবাই জানি যে স্নায়ুতন্ত্রের কার্যকরী এককে নিউরন বলা হয়। তাহলে এটা যদি জানি, তাহলে স্নায়ুতন্ত্রটাকে সেটাও জানবো। অর্থাৎ নিউরনগুলো, অসংখ্য নিউরন আমাদের আছে। তো এই যে নিউরনগুলো, এই নিউরনগুলোর সমন্বয়ে
অর্থাৎ সমন্বিত একটি তন্ত্র, যে তন্ত্রের সাহায্যে আমাদের নিউরনগুলোর সমন্বয়ে ঘটিত, যে তন্ত্রের মাধ্যমে আমাদের দেহ কি করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে কি করে শিক্ষার্থীরা, সাড়া দিয়ে এরা কী করবে, বিভিন্ন দৈহিক এবং শারীরবৃত্তীয় কাজের সামঞ্জস্য রক্ষা করে। এই যে রক্ষা করে, আর সেই রক্ষা করার কারণে আমাদের দেহটা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। সেইটাকেই সেই অঙ্গটাই হচ্ছে কি স্নায়ুতন্ত্র। তাহলে সেই তন্ত্রগুলাই হচ্ছে স্নায়ুতন্ত্র, নিয়ন্ত্রণকারী তন্ত্রগুলাই হচ্ছে একযোগে একত্রে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। তো শিক্ষার্থীরা, এবার তো তোমরা জেনেই গেছো যে এই স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে নিউরন, যা তোমরা এসএসসি লেভেলের আগে থেকেই তোমরা জেনে আসছো এবং এসএসসি লেভেল পর্যন্ত এটা ভালোভাবেই জেনে আসছো। এখন আমি আবারও বলছি নিউরনটা কি। নিউরন কি আমি আবারও বলছি, নিউরন তোমরা সবাই জানো যে স্নায়ুতন্ত্র কি আমি বলেছি, আর স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে নিউরন। শিক্ষার্থীরা, এবার আমি কেন নিউরনটা বলছি, কারণ আমি এখন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিউরনটাকে নিয়ে আমি আলোচনা করব, বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে নিউরনের। তাহলে দেখো, এই যে নিউরনের কথা আমি বললাম, এখন দেখো এই স্নায়ুতন্ত্রগুলো আমরা তো জানলাম, অবশ্যই স্নায়ুতন্ত্র আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটাও আমরা জানি। স্নায়ুতন্ত্র আমাদের দেহের সমন্বয় রক্ষা করতে সাহায্য করে, তারপরে গমনাগমন চলাচলের অঙ্গগুলোকে সে নিয়ন্ত্রণ করছে স্নায়ুতন্ত্র। এছাড়া স্নায়ুতন্ত্র আমাদের কি করছে, বিভিন্ন অভিজ্ঞতা, আমাদের পূর্বের যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটে যাওয়া যে আমাদের ঘটনা, দুর্ঘটনা বলো, আনন্দের খবর বলো, সেই সবগুলো কিন্তু স্নায়ুতন্ত্র কিন্তু ধারণ করে এই অভিজ্ঞতাগুলো। অর্থাৎ স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কি করি, আমাদের আচরণটাকে পরিবর্তন করে থাকি। এটাও তোমার স্নায়ুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ কাজ। আমি আবারও বলছি, দেখো যদি আমি একটা উদাহরণ দিই, হাঁটতে আমরা যখন ছোটোবেলা থেকে যখন আমরা বড় হই, তখন কিন্তু যে জিনিসটা আমরা জানি না সেটা কিন্তু না ভুলে কিন্তু একটা গরম পানিতে হাত দিয়ে ফেললাম, অথবা আমরা একটা ভুল করে অতিরিক্ত মানে আগুনের কাছাকাছি চলে গেলাম, হয়তো বা করলো, সেটা কি আমরা জানি না। কিন্তু যখন আমরা সেই আঘাতটা পেলাম, তখন কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা সেই অনুভূতিটাকে, অভিজ্ঞতাটাকে কিন্তু আমরা কাজে লাগালাম, সেটা ধারণ করে। পরবর্তীতে কিন্তু এই ভুলটা থেকে, এই অনুভূতিটা আমাদের সংরক্ষণ করে বলেই পরবর্তীতে আমরা এই ভুলটা থেকে নিরাপদ থাকি, মানে আমরা আর করি না। এইটা কিন্তু স্নায়ুতন্ত্র এই ধারণ করছে বলেই কিন্তু পরবর্তীতে একই ভুল আর করি না। তাহলে আমরা অতীতের অভিজ্ঞতাটাকে আমরা এই আলোকেই সে কী করছে, বিভিন্ন তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখে বলে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা একই ভুল বারবার করি না। শিক্ষার্থীরা, এখন দেখো, তাহলে আমি একটি নিউরন কি তোমরা জেনেছো, এই নিউরনের গঠন সম্পর্কে তোমরা আরও জেনেছো আগে ক্লাসে। তারপরেও আমি নিউরনের একটি লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করে খুব বেশি একটা ব্যাখ্যা করব না, যেহেতু তোমরা আগে এটা পড়ে আসছো। তবে চিত্রটা অঙ্কন করে বিভিন্ন যে একটি লম্বচ্ছেদে কী কী অংশ পাওয়া যায় সেটা আমি দেখাতে পারি। আর বিস্তারিত বর্ণনা তোমরা আগে ক্লাসে পড়ে আসছো। পরবর্তীতে আমি নিউরনের বিভিন্ন প্রকার নিউরন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আচ্ছা, তোমরা আমার সাথে সাথে চিত্রটা এঁকে ফেলো, যদিও পূর্বের ক্লাসে এঁকেছো, তারপরেও আমি আশা করব তোমরা আমার সাথে সাথেই আঁকবে। এখন আমার সাথে সাথে তোমরা চিত্রটা অঙ্কন করবে, এটা আমার বিশ্বাস, আমার দ্রুত আমার সাথে আঁকো। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা কিভাবে আঁকতে পারি, আমার সাথে প্র্যাকটিস করো। এভাবে আমরা এইভাবে করে একটা শুরু এইভাবে এঁকে ফেলো। এঁকে ফেলার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর এখন আমরা যেটা করব সেটা, এরপরে আমরা কি কি করতে পারি দেখো, পাতলা করে এইভাবে করে তোমরা কিছু অংশ এঁকে যাও, একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে আঁকবে,
সামান্য। আচ্ছা শিক্ষার্থীরা এবার দেখো, তারপরে আমরা কি করছি, এখন দেখো আমরা এই জায়গার মধ্যে আমরা আরো কিছু করতে পারি। এইভাবে এখন কোনটা কি অংশ সেটা আমরা দেখি। এই যে অংশগুলো প্রলম্বিত অংশ, এগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট, প্রলম্বিত অংশটার নাম হচ্ছে ডেনড্রাইট। তারপরে ভিতরের এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, হ্যাঁ শিক্ষার্থীরা। এরপরে আমরা দেখব যে এই অংশটার নাম হচ্ছে কোষ দেহ। তাহলে কোষ দেহটা লিখে ফেলো, কোষ দেহ। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এটা অ্যাক্সন। এই অংশটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন। তারপরে আর কি থাকে এখানে দেখো, এটা হচ্ছে নিউক্লিওলেমা। নিউক্লিওলেমা, এই অংশটা হচ্ছে নিউক্লিওলেমা। আমরা আরেকটু নিচে রাখতে পারি। লেমা, নিউক্লিওলেমা। শিক্ষার্থীরা তারপরে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে নিউক্লিয়াস। হচ্ছে নিউক্লিয়াস। তারপরে দেখো এই যে এই অংশটা হচ্ছে মায়োলিন সিথ। মায়োলিন সিথ, মায়োলিন সিথ। তাহলে এখন তোমরা দেখো মায়োলিন সিথ। তাহলে এই যে তিনটা হচ্ছে, এটা তিনটাকে একত্রে বলা হয় সোয়ান কোষ। এই তিনটা একত্রে হচ্ছে সোয়ান কোষ। হ্যাঁ শিক্ষার্থীরা, এরপরে দেখো এই যে এখানে আমরা একটু ফাঁকা অংশ দিতে রেনভিয়ার পর্ব। এটার নাম হচ্ছে রেনভিয়ার পর্ব। হ্যাঁ, আর কি আছে, রেনভিয়ার পর্ব। আর এটা হচ্ছে ট্যালোডেনড্রিয়ন। ট্যালোডেনড্রিয়ন, এটা হচ্ছে ট্যালোডেনড্রিয়ন। আর আমরা দেখতে পাবো আরও আছে, সেটা হচ্ছে সিনাপসিক নব। এইগুলা হচ্ছে সিনাপটিক নব। সিনাপটিক নব। এখন দেখো এই জিনিসগুলা, এই দুটা কিন্তু বিভিন্ন এইভাবে আমরা আরেকটু এঁকে দিতে পারি। সেটা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এভাবে আর এঁকে ফেলো। সেটা হচ্ছে পেশিগুলার উপর এটা নির্ভর করে। এগুলো হচ্ছে পেশি, এটা হচ্ছে পেশি। এখন